ভট্ট হাসিলেন। তোমাদের আমি আর কি আশীর্বাদ করিব? আমি শঙ্করের দাস, অথচ স্বয়ং শঙ্করারই তোমাদের সহায়। ভালো, আশীর্বাদ করিতেছি। মুহূর্তকাল নীরব থাকিয়া জলদগম্ভীর কণ্ঠে কহিলেন, মা ভৃতিবং ক্ষণমাপি চ তে সমিনা বিপ্রয়োগ। সকলে কপোধহস্তে আশীর্বাদ গ্রহণ করিয়া শিরোধার্য করিল। তারপর প্রফুল্ল মনে প্রীতিবিম্বিত মুখে শ্রোণী কলস ভার মন্থন পদে প্রস্থান করিল। ভট্ট বসিয়া রহিলেন। যুবতীদের নূপুর কিঙ্কণ ক্রমে শ্রুতি বহির্ভূত হইয়া গেল। তখন আবার তাহার মুখ চিন্তারাচ্ছন্ন হইল। কি করা যায়? এ প্রশ্নের কি সমাধান নাই? তীরে আসিয়া শেষে তরি ডুবিবে? অবশ্য এ কথা সত্য যে নায়ক নায়িকার বিবাহ দিবার পর কবির কর্তব্য শেষ হয়, কিন্তু তবু তাহার মন অসন্তোষ মানিতেছে না কেন? কাব্য তো শেষ হইয়াছে, আর এক পদ অগ্রসর হইলে প্রতিজ্ঞা লঙ্ঘন হইবে। যাহা প্রতিপন্ন করিবার জন্য লেখনী ধারণ করিয়াছিলেন তাহার অতিরিক্ত কথা বলা হইবে। তাহা করিবার প্রয়োজন কি? নায়িকার মুখে সলজ্জ হাসি ফুটাইয়া বিদায় লইয়াই তো কবির উচিত। আর সেখানে থাকিলে যে রসভঙ্গ হইবে সবই ভট্ট বুঝিতেছেন, তবু তাহার মন উঠিতেছে না। কেবলই মনে হইতেছে এ হইল না, কাব্য শেষ হইল না, চরম কথাটি বলা হইল না। এদিকে রাত্রি মেঘের ধূসর পক্ষে আশ্রয় করিয়া দ্রুত অগ্রসর হইয়া আসিতেছে। সন্ধ্যা আহ্নিকও হয় নাই, মন বিক্ষিপ্ত। ভট্ট উঠিবার চেষ্টা করিয়া চারিদিকে চাহিলেন। দেখিলেন কলস কক্ষে একটি তরুণী নিঃশব্দে নামিয়া আসিতেছে। তাহার গতিভঙ্গিতে এমন কিছু ছিল যাহা দেখিয়া ভট্ট উঠিতে পারিলেন না, আবার বসিয়া পড়িলেন। তরুণী ধীরে ধীরে কলস নামাইয়া সোপানের শেষ পৈঠায় আসিয়া বসিল। কোনো দিকে লক্ষ্য করিল না। বিষণ্ণ ব্যথিত চক্ষু দুটি তুলিয়া যেখানে শিপ্রার স্রোত দূরে বাঁকের মুখে অদৃশ্য হইয়াছে সেই দিকে চাহিয়া রইল। ভট্ট দেখিলেন রমণীর দেহে সৌভাগ্যের চিহ্ন ব্যতীত অন্য কোনো অলঙ্কার নাই। রুক্ষ কেশের রাশি একটি মাত্র বেণীতে আবদ্ধ হইয়া অংশের ওপর পড়িয়া আছে। শুষ্ক অশ্রুহীন চোখে কজ্জল নাই। এই নীরব শোকপরায়ণা এক বেণীধরা যুবতীকে ভট্ট বালিকা বয়সে চিনিতেন। সম্প্রতি বহুদিন দেখেন নাই। তাহার চক্ষে জল আসিল, কিন্তু বক্ষে আনন্দের ক্ষণপ্রবাহ খেলিয়া গেল। তিনি ডাকিলেন, লোলা। তন্দ্রাহতের ন্যায় যুবতী ফিরিয়া চাহিল। ভট্টকে দেখিয়া সলজ্জে উত্তরীয় দ্বারা অঙ্গ আবৃত করিয়া সংকোচ জড়িত পদে তাহার সম্মুখে আসাইয়া দাঁড়াইল। ভট্টের চক্ষু বড় তীক্ষ্ণ। বস্ত্র ভেদ করিয়া দেহ ও দেহ ভেদ করিয়া মনের অন্তরতম কথাটি দেখিয়া লয়। লোলা কুণ্ঠিত নতমুখে দাঁড়াইয়া রহিল। ভট্ট জিজ্ঞাসা করিলেন, তুমি রৈবতক নাবিকেশ বধূ? লোলা হেটমুখে রহিল, উত্তর করিল না। তাহার অধর কাঁপিতে লাগিল। ভট্ট পুনরায় বলিলেন, তোমার স্বামী শ্রেষ্ঠী বরুণ মিত্রকে লইয়া গত বৎসর জবদ্বীপে গিয়াছে, আজিও ফিরে নাই? লোলার চক্ষু দিয়া জল গড়াইয়া পড়িল। সে কেবল মাথা নাড়িল। ভট্ট সুস্মিত মুখে বলিলেন, তুমি ভয় করিও না, রৈবতক কুশলে আছে। ব্যাকুল নয়নে লোলা ভট্টের মুখের দিকে চাহিল। তাহার দৃষ্টির কাতর বিহল প্রশ্ন ভট্টের বক্ষে সূচিবেধবৎ বিঁধিল। তিনি লজ্জিত হইলেন। ছি ছি, এতক্ষণ এই বালিকার আকুল আশঙ্কা লইয়া তিনি খেলা করিতেছিলেন। অনুতপ্তস্বরে বলিলেন,
আজ রাজসভায় সংবাদ আসিয়াছে, রৈবতক সমস্ত নৌকা লইয়া সমুদ্র সঙ্গমে ফিরিয়াছে। 2-1 দিনের মধ্যেই গৃহে ফিরিবে, তুমি নিশ্চিন্ত হও। থরথর কাঁপিয়া লোলা সেইখানেই বসিয়া পড়িল। তারপর গলশ্রুনেত্রে গলবস্ত্র করিয়া ভট্টকে প্রণাম করিল। বাষ্পরুদ্ধ কণ্ঠে কহিল, দেব, আপনি আজ অভাগিনীর প্রাণ দিলেন, মহাকাল আপনাকে জয়যুক্ত করুন। উদ্গত অশ্রু সম্বরণ করিয়া জিজ্ঞাসা করিল, আর সংবাদ আসিয়াছে? হ্যাঁ। সকলে নিরাপদে আছেন? হ্যাঁ, সকলেই নিরাপদে আছেন। লোলা, তুমি অনুপমা। রৈবতক আসিলে তাহাকে আমার কাছে পাঠাইয়া দিও, তাহাকে তোমার কথা বলিব। অশ্রু মার্জনা করিয়া লোলা সিক্ত হাসি হাসিল, অস্পষ্ট স্বরে বলিল, যে আজ্ঞা। এতক্ষণে সেই করকনায় ন্যায় গুড়ি গুড়ি বৃষ্টি পড়িতে আরম্ভ করিয়াছে। বায়ু তাড়িত জলকণা তীর্যকভাবে ভট্টের মুখে পড়িতে লাগিল। তিনি উঠিলেন, সস্নেহস্বরে লোলাকে বলিলেন, লোলা, দুঃখের অন্তেই মিলন মধুর হয়। আমার উমাকে আমি যে দুঃখ দিয়াছি তা স্মরণ করিলেও বক্ষ বিদীর্ণ হয়। কিন্তু চরমে সে ঈপ্সিত বর লাভ করিয়াছে, মদন পুনর্জীবিত হইয়াছে। তুমিও আমার গৌরীর ন্যায় সুভগা, তোমার জীবনেও মদন পুনর্জীবিত হইবেন। কল্ল তাহার মন্দিরে পূজা পাঠাইও। লোলা কৃত্যাঞ্জলি হইয়া বসিয়া রহিল। ভট্টের সকল কথা বুঝিতে পারিল না, কিন্তু অপরিমিত সুখাবেশে তাহার হৃদয় পরিপূর্ণ হইয়া গেল। ভট্ট সাহস্যে তাহার মস্তকে একবার হস্তার্পণ করিয়া ত্বরিতপদে সোপান অতিবাহিত করিয়া প্রস্থান করিলেন। ঘাট হইতে পথে অবতীর্ণ হইয়া তিনি দেখিলেন পথ পিচ্ছিল, কদমপূর্ণ। সম্মুখেই মহাকালে কৃষ্ণপ্রস্তর নির্মিত গগনভেদী মন্দির মেঘলোকে চূড়া তুলাইয়া আছে। ভট্ট সেই দিকে অগ্রসর হইতেই মন্দির অভ্যন্তর হইতে ঘোর রবে ঘণ্টা বাজিয়া উঠিল। সন্ধ্যা আরতির কাল উপস্থিত। মন্দিরের অঙ্গনে বহু লোক আরতি দেখিবার জন্য উপস্থিত হইয়াছে। ভট্ট ভিতরে প্রবেশ করিলেন না, বাহির হইতে বিদ্যাঞ্জলি করিয়া ইষ্ট দেবতাকে ভক্তিভরে প্রণাম করিলেন। শঙ্খ ঘণ্টার রোল চলিতে লাগিল। কালাগুরু ধূপ ও গুগ্গুলের গন্ধ চারিদিকে বায়ুকে সৌরভে ভারাক্রান্ত করিয়া তুলিল। আরতি শেষ হইলে ভট্ট আবার চলিতে আরম্ভ করিলেন। অন্ধকার আকাশ হইতে সূক্ষ্ম বাড়িপতন হইতেছে। রাজপথে লোক নাই, এখন রাত্রি হইয়াছে, অথচ পাষাণ বনদেবীর হস্তে পথদীপ জ্বলে নাই। মধ্যরাত্রির পূর্বে বনদেবীগণ প্রদীপহস্তা হইবেন না। পথিপার্শ্বে সুবৃহৎ অট্টালিকা সমূহে বর্তিকা জ্বলিতেছে বটে, কিন্তু তাহা অভ্যন্তরমাত্র আলোকিত করিয়াছে। কচ্চিৎ নাগরিকদিগের বিলাস কক্ষের মুক্ত গবাক্ষ পথে আলোকরশ্মি ও জাতীয় কদম্ব কেতকী জ্যোতির মিশ্র গন্ধ নির্গত হইয়া পথচারীকে গৃহের জন্য উন্মমনা করিয়া তুলিতেছে। ভট্ট এই ঈষদালোকিত কর্দম পিচ্ছিল পুষ্প সুবাসিত পথ দিয়া সাবধানে চলিতে লাগিলেন। উজ্জয়িনীর পথ অতিশয় সংকীর্ণ। কোনো মতে 2টি রথ বা প্রবহন পাশাপাশি চলিতে পারে। পথ ঋজু নহে, সংসর্পিত হইয়া আঁকিয়া বাঁকিয়া বহু শাখা প্রশাখা বিস্তার করিয়া চলিয়াছে। ভট্ট হেডমন্ডে গৃহাভিমুখে চলিতে চলিতে অন্যমনস্ক হইয়া পড়িয়াছেন। কোনো দিকে লক্ষ্য ছিল না। সহসা একটা মোড় ঘুরিয়া
সম্মুখে দ্বিপদভাসিত প্রাসাদ তোরণ দেখিয়া তাহার চমক ভাঙিল। তোরণের পশ্চাতে প্রাসাদ, সেখানেও দীপোৎসব। তোরণ সম্মুখে বহু সম্ভ্রান্ত ব্যক্তির রথ, দোলা, যানবাহন যাতায়াত করিতেছে। প্রাসাদের অভ্যন্তরে হইতে সঙ্গীতের সুমিষ্ট ধ্বনি কানে আসিতেছে। ভট্টের স্মরণ হইল আজ প্রিয়দর্শিকার গৃহে সমাপানক। স্বয়ং মহামাণ্ডলিক অবন্তিপতি এই সমাপানকে যোগদান করিবেন বলিয়াছেন। ভট্টেরও নিমন্ত্রণ আছে। ভট্টের মুখ হর্ষোৎফুল্ল হইয়া উঠিল। কি আশ্চর্য! এ কথাটা তাহার এতক্ষণ মনে হয় নাই কেন? তাহার নিদারুণ সমস্যা যদি কেউ সমাধান করিতে পারে, তো সেই ওই মহাবিদুষী চতুষ্ষষ্টিকলার পরাঙ্গতা আলোক সামান্যা বারবধূ প্রিয়দর্শিকা। তাহার মতে সর্বশাস্ত্রের সুপণ্ডিতা অবন্তী রাজ্যে অন্য কে আছে? সত্য কথা বলিতে কি তাহার কাব্যের নিগূঢ় রস ব্যঙ্গবতী প্রিয়দর্শিকা যতটা বুঝিবে, এত আর কেহ বুঝিবে না। সে সামান্য রূপোপজীবিনী নহে, রাজ্যের বারমুখা, স্বয়ং আর্যাবত্যের অধীশ্বর বিক্রমাদিত্য উজ্জয়িনীতে পদার্পণ করিয়াই প্রিয়দর্শিকাকে স্মরণ করেন। শুধু তাহার অলৌকিক রূপ যৌবনের জন্য নহে, তাহার অশেষ গুণাবলীর জন্য তাহাকে সম্মান প্রদর্শন করেন। সেই প্রিয়দর্শিকার গৃহে নিমন্ত্রণ হইয়াও তিনি এতক্ষণ ভুলিয়াছিলেন। ভট্ট সহর্ষে তোরণ অভিমুখে অগ্রসর হইলেন। কিন্তু তোরণের সমীপবর্তী হইয়া ভট্টের মুখে ঈষৎ উদ্বেগের ছায়া পড়িল। গৃহে ভট্টিনী প্রতীক্ষা করিয়া আছেন। তিনি এসব পছন্দ করেন না। বিশেষত প্রিয়দর্শিকাকে তিনি ঘোর সন্দেহের দৃষ্টিতে দেখেন। দেশে নিন্দুকের অভাব নেই। ভট্টের সহিত প্রিয়দর্শিকার গুপ্ত প্রণয়ন একটা জনশ্রুতি ভট্টিনীর কানে উঠিয়াছে। তদবধি প্রিয়দর্শিকার নাম শুনিলেই তিনি জ্বলিয়া যান। সুতরাং গণ্ডের ওপর পিণ্ডের ন্যায় আজ যদি ভট্ট প্রিয়দর্শিকার গৃহে মধ্যরাত্রি পর্যন্ত যাপন করেন, তাহা হইলে আর রক্ষা থাকিবে না। তরুণের সম্মুখে দাঁড়াইয়া ভট্ট ইতস্ত করিতেছেন দেখিয়া তরুণপালিকা কিঙ্করীগণ কলকণ্ঠে তাহাকে সম্ভাষণ করিল। আসুন কবীন্দ্র, স্বাগত। আসুন পণ্ডিতবর, আর যা প্রিয়দর্শিকা আপনার জন্য অধীরভাবে প্রতীক্ষা করিতেছেন। আসুন মহাভাগ, আপনারা অভাবে নবরত্ন মালিকা আজ মধ্যময়ী মণিহীন। স্বাগত, শুভাগত। দাসীগণ সকলেই যৌবনবতী, রসিকা ও সুন্দরী। তাহাদের কাহারো হস্তে পুষ্পমাল্য, কাহারো হস্তে জলপূর্ণ ভৃঙ্গার, কেহ বা সুগন্ধি দ্রব্যপূর্ণ স্থলি লইয়া দাঁড়াইয়া আছে। তাহারা সকল অতিথিকেই মহা সম্মানপূর্বক স্বাগত সম্ভাষণ করিতেছে। কিন্তু কবিকে দেখিয়া তাহারা যেরূপ সম্মস্বরে সহাহ্লাদে আহ্বান করিল, তাহাতে কবি আর দ্বিধা করিতে পারিলেন না। গৃহের চিন্তা মন হইতে অপসারিত করিয়া হাস্যমুখে তরুণপথে প্রবেশ করিলেন। মর্মর পত্রের ওপর পদার্পণ করিবা মাত্র একটি দাসী ছুটিয়া আসিয়া তাহার চরণে জল ঢালিয়া দিতে লাগিল। অন্য একজন নত জানু হইয়া বসিয়া পদ প্রক্ষালন করিয়া দিল। তৃতীয় দাসী শুভ্র কার্পার বস্ত্র দিয়া পা মুছাইয়া দিল। কবিকে উজ্জয়িনীর নাগরিকা যেইরূপ ভালোবাসিত, এইরূপ আর কাহাকেও বাসিত না। তাই তাহার সেবা করিবার সৌভাগ্যের জন্য দাসীদের মধ্যে হুড়াহুড়ি পড়িয়া গেল। গন্ধদ্রব্যের স্থালী হস্তে দাসী কবির সম্মুখে দাঁড়াইতেই তিনি অঙ্গুলির প্রান্ত চন্দনে ডুবাইয়া সকৌতুকে তাহার ভ্রূমধ্যে তিলক পোড়াইয়া দিল। সকলে আহ্লাদে হাস্য করিয়া উঠিল। যাহার হাতে পুষ্পমাল্য ছিল, সে আসিয়া তাড়াতাড়ি কবির গলায় জুথির একটি স্থূল মালা পরাইয়া দিল।
কবি তাহাকে ধরিয়া বলিলেন, সুলোচনে, এ কি করিলে? তুমি আমার গলায় মালা দিলে? সুলোচনাও বাক্যবিন্যাসে কম নহে, সে কুটিল হাসিয়া উত্তর দিল, কবিবর, এখানে আমরা সকলেই আর্যা প্রিয়দর্শিকার প্রতিনিধি। মুখের মতো উত্তর পাইয়া কবি হাসিতে হাসিতে প্রাসাদ অভিমুখে চলিলেন। উদ্যানের মধ্য দিয়া শ্বেত প্রস্তরের পথ, তাহার দুই ধারে ধ্যানাসীন মহাদেবের মূর্তি। মূর্তির শীর্ষস্থ জটাজাল হইতে সুগন্ধি বাড়ি উৎসের ন্যায় নিক্ষিপ্ত হইতেছে। প্রথম মহল নৃত্যশালা। সেখানে প্রবেশ করিয়া কবি দেখিলেন তরুণ নাগরিকদের সভা বসিয়া গিয়াছে। মধ্যস্থলে নর্তকী বাহুবল্লরী বিললিত করিয়া অপাঙ্গে বিদ্যুৎস্ফুলিঙ্গ বর্ষণ করিয়া কেয়ুর কঙ্কিনী মন্দির সিঞ্জনে অপূর্ব সম্মোহন সৃষ্টি করিয়া রাগ দীপক নৃত্যে অপ্সরালোকের ভ্রান্তি বহিয়া আনিতেছে। সঙ্গে সঙ্গে নিপুণ চরনিক্ষেপের তালে তালে মৃদঙ্গ ও সপ্ত বাজিতেছে। মৃদঙ্গের চক্ষু নর্তকীর চরণে নিবদ্ধ, বীণা বাদকের ললাটে ভ্রুকুটি চক্ষু মুদিত। অন্য সকলে নর্তকীর অপরূপ লীলা বিভ্রম দেখিতেছে। সকলেই গুণী রসজ্ঞ। কলাসঙ্গত বিশুদ্ধ নৃত্য দেখিতে দেখিতে তাহাদের চক্ষু ভাবাতুর। কেহ নড়িতেছে না, মূর্তির মতো বসিয়া দেখিতেছে। কবি কিছুক্ষণ বসিয়া দেখিলেন, তারপর নিঃশব্দে কক্ষ হইতে নির্গত হইলেন। দ্বিতীয় প্রাসাদ নৃত্যশালা সংলগ্ন মধ্যে একটি অলিন্দের ব্যবধান। সেখানে গিয়া কবি দেখিলেন কথা কাহিনীর আসর বসিয়াছে। বক্তা স্বয়ং বেতাল ভট্ট। তিনি মণিকুট্টিমের মধ্যস্থলে শঙ্খরচিত কমলাসনে বসিয়াছেন। তাহাকে ঘিরিয়া বহু নাগরিকা করতলে চিবুক রাখিয়া অবহিত হইয়া শুনিতেছে। চষকহস্তা কিঙ্করীগণ পূর্ণ পানপাত্র সম্মুখে ধরিতেছে, কিন্তু কাহারও ভ্রূক্ষেপ নাই। কিঙ্করীরাও পাত্র হস্তে চিত্রাবৃতার ন্যায় গল্প শুনিতেছে। বেতাল ভট্ট গভীর কণ্ঠে কহিতেছেন। পিচাস অট্টহট্ট হাস্য করিল, কহিল, মহারাজ, এই শ্মশানভূমির ওপর আপনার কোনো অধিকার নাই। ইহা আমার রাজ্য। ওই যে নরমেধ শোণিতলিপ্ত মহাশুল মহাসেনের মধ্যস্থলে পতিত দেখিতেছেন, উহাই আমার রাজদণ্ড। কবি আর সেখানে দাঁড়াইলেন না। হাস্য গোপন করিয়া চুপি নিষ্ক্রান্ত হইলেন। যাইবার পূর্বে সকলের মুখ একবার ভালো করিয়া নিরীক্ষণ করিয়া লইলেন, কিন্তু প্রিয়দর্শিকাকে শ্রুতিমণ্ডলীর মধ্যে দেখিতে পাইলেন না। তৃতীয় প্রাসাদটি সর্বাপেক্ষা বৃহৎ ও সুরম্য। সভার ন্যায় সুবিশাল কক্ষ, তাহার চারিদিকে বহুবিধ আসন ও শয্যা বিস্তৃত রহিয়াছে। কেন্দ্রস্থলে মর্মর কুট্টিম অনাবৃত, তাহার ওপর মণিময় অক্ষবাট অঙ্কিত রহিয়াছে। ছাদ হইতে সুবর্ণ শঙ্খলে অগণিত দ্বীপ দুলিতেছে। কক্ষ প্রাচীরে সারি সারি দ্বীপ। উপরন্তু হর্মতলে স্থানে স্থানে স্বর্ণদন্তের শীর্ষে সুগন্ধি বর্তিকা জ্বলিতেছে। কক্ষের কোথাও লেশমাত্র অন্ধকার নাই। এই কক্ষের দ্বারদেশে উপস্থিত হইয়া কবির মনে হইল, কক্ষে বুঝি কেহ নাই। এত বিশাল এই কক্ষ যে সেখানে প্রায় 30 জন লোক থাকা সত্ত্বেও উহা শূন্য মনে হইতেছে। স্বকীয় পরিচারিকাগণ ছায়ার মতো গমনাগমন করিতেছে। তাহাদের নূপুর গুঞ্জনও যেন মৃদু অস্পষ্ট হইয়া গিয়াছে। ঘরের মধ্যস্থলে উপস্থিত হইয়া কবি দেখিলেন, মহারাজা অবন্তীশ্বর বড়ুরুচির সহিত ক্ষয়ক্রিয়ায় বসিয়াছেন। তাহাদের এক পার্শ্বে রত্নখচিত সুরাবৃঙ্গার ও চষক, অন্য পার্শ্বে তাম্বুল কলঙ্ক। দুইজনেই খেলায় নিমগ্ন। কবি গিয়া দাঁড়াইতেই মহারাজ অন্য মনস্কভাবে চক্ষু তুলিয়া পার্শ্বটি ঘষিতে ঘষিতে কহিলেন, কালিদাস। কালিদাস, এসো বন্ধু, আমার সহায় হও।
বরুচি আমার অঙ্গ জিতিয়া লইয়াছে, এবার কঙ্কনপণ বলিয়া পাশটি ফেলিলেন। গজদন্তের পাশটিতে মোরকতের অক্ষি আলোকপাত সম্পাতে ঝলসিয়া উঠিল। রাজার আহ্বানে কালিদাস বসিলেন। অন্যদিন হইলে নিমেষ মধ্যে তিনিও খেলায় মাতিয়া উঠিতেন, কিন্তু আজ তাহার মন লাগিল না। বিশেষ ইহারা দুজনেই খেলায় এত একাগ্র যে মাঝে মাঝে সুরাপাত্র নিঃশেষ করা ব্যতীত আর কোনো দিকে মন দিতে পারিতেছেন না। কিছুক্ষণ বসিয়া থাকিয়া কালিদাস উঠিলেন। ঘরের চারিদিকে দৃষ্টিপাত করিতে করিতে দেখিলেন দূরে নীল পঙ্খল চীনা শুকে আশ্রনের ওপর প্রিয়দর্শিকা বসিয়া আছেন, যেন সরোবরের মাঝখানে একটিমাত্র কমল ফুটিয়াছে। তাহার সম্মুখে বসিয়া একজন পুরুষ হাত নাড়িয়া কি কথা বলিতেছে। পশ্চাৎ হইতে কালিদাস তাহার মুখ দেখিতে পারিলেন না। প্রিয়দর্শিকা কপালে হস্ত রাখিয়া তাহার কথা শুনিতেছিল। কালিদাস সেই দিকে ফিরিতেই দুইজনের চোখাচোখি হইল। প্রিয়দর্শিকা স্মিত হাসিয়া চোখের ইঙ্গিতে কবিকে ডাকিলেন। কবি বুঝিলেন প্রিয়দর্শিকা বিপদে পড়িয়াছে। তিনি মন্দ মন্থর পথে সেই দিকে অগ্রসর হইলেন। নিকটে গিয়া দেখিলেন যে ব্যক্তি প্রিয়দর্শিকার সহিত কথা কহিতেছে সে অত্যন্ত পরিচিত। তাহার মুখ শূকরের ন্যায় কদাকার, দেহ রোমশ, মস্তকের কেশ কণ্টকবৎ ঋজু ও উদ্ধত। কবি মৃদুকণ্ঠে হাসিয়া উঠিলেন, কহিলেন, কে হ? বরাহ? না না, মিহির ভট্ট যে। প্রিয়দর্শীকে জ্যোতির্বিশারদ কি তোমার ভাগ্য গণনা করিতেছেন? বাধাপ্রাপ্ত বরাহমিহির ক্রুদ্ধ মুখে কবির দিকে ফিরিলেন। প্রিয়দর্শিকা যেন ইতিপূর্বে কবিকে দেখে নাই, এমনইভাবে তাড়াতাড়ি উঠিয়া দাঁড়াইয়া করজোড়ে তাহাকে প্রণাম করিল। তাহার কণ্ঠে নীলকান্তমণির অবতংশ দুলিয়া উঠিল। কণ্ঠস্বরে মধু ঢালিয়া দিয়া বলিল, কবিবর স্বাগতস্বী, আপনার পদার্পণে আজ আমার গৃহে পরম উৎসব। আসন গ্রহণ করুন আর্য। হলা বকুলে, শীঘ্র কবিবরের জন্য পানীয় লইয়া আয়। কালিদাস বসিলেন, বলিলেন, আচার্য মিহির, কিসের আলোচনা হইতেছিল? ফলিত জ্যোতিষ? উত্তম কথা। আমার ভাগ্যটা একবার গণনা করিয়া দেখুন তো, সম্প্রতি বড় বিপদে পড়িয়াছি। বরাহমিহির মুখে হাসির একটা অনুকৃতি করিয়া বলিলেন, কবি, তুমি এখন বিনাইয়া বিনাইয়া একটা বর্ষা সংহার কাব্য লেখো গিয়া। এসব কথা তুমি বুঝবে না। পরিচারিকা স্ফটিক পার্থে আসব লইয়া আসিল। প্রিয়দর্শিকা তাহা স্বহস্তে লইয়া কবিকে দিল। কবি পান করিয়া পাত্র দাসীকে ফিরাইয়া দিলেন। তারপর প্রিয়দর্শিকার হস্ত হইতে তাম্বূল লইয়া বলিলেন, কেন বুঝিব না? জ্যোতিষশাস্ত্রে শক্ত কি আছে? দ্বাদশ রাশি, সপ্তবিংশতি নক্ষত্র আর নবগ্রহ, এই লইয়া তো ব্যাপার। ইহাও যদি না বুঝিতে পারি। বরাহমিহির কবিকে সম্পূর্ণ উপেক্ষা করিয়া প্রিয়দর্শিকার দিকে ফিরিয়া অসমাপ্ত বক্তৃতা আবার আরম্ভ করিলেন। বলিলেন, একবার ভাবিয়া দেখো, আমাদের অপৌরুষের শাস্ত্রের ওপর এই অবাচিন যাবনিক বিদ্যা বলৎকারপূর্বক বসাইয়া দেয়া হইয়াছে। ফল কিরূপ বিষময় হইয়াছে তাহা জানো কি? অশ্বিনাদ্রি বিন্দু পুরা 3 অংশ সরিয়া গিয়াছে। বরাহমিহির ক্ষুদ্র রক্তবর্ণ নেত্রে প্রিয়দর্শিকাকে দগ্ধ করিবার উপক্রম করিলেন, যেন এই অপরাধের পরিপূর্ণ দায়িত্ব তারই। 3 অংশ, কল্পনা করো, 3 অংশ। ইহার ফল সমগ্র ভচক্র 3 অংশ সরিয়া গিয়াছে। সর্বনাশ হইতে আর বাকি কি? যে সকল গর্ভদাস এই কুকার্য করিয়াছে তাহারা জানে না যে আকাশচক্র রথচক্র নয়, উহা চিরস্থির চির নির্ণয়। এই গ্রহ তারামণ্ডলিত বোম নিরন্তর ঘূর্ণমান হইয়াও অচল গতিহীন।
কালিদাস হাসিয়া উঠিলেন, দেখিলেন বরাহ আজ যেইরূপ খেপিয়াছে, সহজে উহার কবল হইতে প্রিয়দর্শিকাকে উদ্ধার করা যাইবে না। তিনি উঠিয়া দাঁড়াইয়া বলিলেন, মিহিরভট্ট, ওটা আপনার ভুল। আকাশচক্র সত্যই রথচক্র, মহাকালের নিঃশব্দ ঘড়ঘড়হীন রথচক্র। উহা নিরন্তর ঘুরিতেছে এবং সেই সঙ্গে আমরাও ঘুরিতেছি। বরাহ কবির দিকে কেবল একটা কষায়ী নেত্রপাত করিয়া আবার কহিতে লাগিলেন, শুধু কি তাই, এই দ্বাদশ রাশির অভিযানের ফলে ফলিত জ্যোতিষ একেবারে লণ্ডভণ্ড হইয়া গিয়াছে। অভিজিৎ আজ কোথায়? অভিজিৎকে ছাগমুণ্ড করিয়া তাহার গলা কাটিয়া তাহাকে নক্ষত্রলোক হইতে নির্বাসিত করা হইয়াছে। দ্বাদশ রাশিকে সুতন্ত্রিত করিবার জন্য অষ্টবিংশতি নক্ষত্র এখন সপ্তবিংশতি হইয়াছে। দুদিন পরে অভিজিতের নাম পর্যন্ত লোকে ভুলিয়া যাইবে। জ্যোতিষশাস্ত্র মূর্খের দ্বারা লাঞ্ছিত অবজ্ঞাত হইবে। শুনিতে শুনিতে কবি অন্যত্র প্রস্থান করিলেন। প্রিয়দর্শিকা তাহার প্রতি একবার করুণ কটাক্ষ নিক্ষেপ করিল, কিন্তু উপায় নাই। দৈত্য কর্তৃক আক্রান্ত উর্বশীকে পুরুষরা উদ্ধার করিয়াছিল বটে, কিন্তু এ দৈত্য অবধ্যা। বিমর্ষভাবে চিন্তা করিতে করিতে কবিকক্ষে ইতস্তত ঘুরিয়া বেড়াইতে লাগিলেন। রাত্রিও ক্রমে গভীর হইতেছে। কবি ভাবিলেন, আজ আর কিছু হইল না, গৃহে ফিরি। এই সময় তাহার দৃষ্টি পড়িল, কক্ষের দূর কোণ হইতে এক ব্যক্তি হস্তসংকেতে তাহাকে ডাকিতেছে। লোকটি বোধহয় কিছু অধিক মাত্রায় মাদক সেবা করিয়াছে, কারণ সে আসন হইতে উঠিবার চেষ্টা করিতেছে, কিন্তু পারিতেছে না, এবং যতই উঠিতে অসমর্থ হইতেছে ততই আর এক চষক পান করিয়া শক্তি সংগ্রহে যত্নবান হইতেছে। তিনজন গুরু হাস্যমুখী দাসী তাহার আসক যোগাইতেছে। লোকটি বৃদ্ধ, কিন্তু বেশভূষা নবীন নাগরিকের ন্যায়। দেহটি স্থূল, মুখ বর্তুলাকার ও লোল মাংস, কিন্তু অতি যত্ন সহকারে অঙ্গ সংস্কার করা হইয়াছে। চক্ষে কজ্জল, কনে সুবর্ণ কুণ্ডল, কণ্ঠে মুক্তাহার, রোমশ দেহে পত্রচ্ছেদ্য। নবযুবক সাজিবার কোনো কৌশলই পরিত্যক্ত হয় নাই। কালিদাস তাহার সম্মুখে উপস্থিত হইলে তিনি চক্ষু তুলিয়াই সহসা কাঁদিয়া ফেলিলেন। দাসীরা মুখ ফিরাইয়া হাসিল। কালিদাস বৃদ্ধের পাশে বসিয়া উদ্বিগ্নভাবে প্রশ্ন করিলেন, বটু, কি হইয়াছে? এত কাতর কেন? চক্ষু মার্জনা করিয়া বৃদ্ধ স্থলিত বচনে কহিলেন, বরাহমিহির একটা ষণ্ড। সমবেদনাপূর্ণ হৃদয়ে কালিদাস বলিলেন, সে বিষয়ে কোনো সন্দেহ নাই, কিন্তু কি হইয়াছে? বৃদ্ধ পুনশ্চ বলিলেন, বরাহমিহির একটা বিষ। কবি বলিলেন, বটু, এ বিষয়ে আমি তোমার সহিত একমত, কিন্তু ব্যাপার কি? বিষটা কি করিয়াছে কি? ভগ্ন হৃদয়ে বৃদ্ধ আবার আরম্ভ করিলেন, বরাহমিহির একটা বলি বর্দ। কবি বৃদ্ধের পৃষ্ঠে হাত রাখিয়া বলিলেন, উক্ষা ভদ্র, বলিভদ্র, ঋষভ, বিষভ, বৃষভ আমার কণ্ঠস্থ আছে, সুতরাং আবৃত্তি নিষ্প্রয়োজন। এখন বলিবর্দটার দুষ্কৃত সম্বন্ধে সবিশেষ জানিতে পারিলে নিশ্চিত হইতে পারি। বৃদ্ধ আর এক চষক মদ্যপান করিলেন, তারপর কহিলেন, কালিদাস, তুমি আমার প্রাণাধিক বয়স্য। তোমার সঙ্গে শৈশবে একসঙ্গে খেলা করিয়াছি। তোমার কাছে আমার গোপনীয় কিছুই নাই। আমি প্রিয়দর্শিকার প্রেমে মজিয়াছি। এইখানে বৃদ্ধ আর এক চষক পান করিলেন। তাহাকে যে কতবার কত মদ্যলঙ্কার উপহার দিয়াছি, কত সংকেত জানিয়াছি, তাহার ইয়াত্তা নাই। কিন্তু দুষ্টা আমাকে দেখিলেই তাৎ বলিয়া সম্বোধন করে। এমন ছলনা দেখায় যেন আমার মনের ভাব বুঝিতেই পারে না। আজ আমি সংকল্প করিয়া আসিয়াছিলাম যে প্রিয়দর্শিকার চরণে আত্মনিবেদন করিব, কোনো ছলচাতুরি শুনিব না। কিন্তু আসিয়াই দেখিলাম ওই বরাহটা উহাকে করকবলিত করিয়াছে। সেই অবধি কেবলই সুযোগ খুঁজিতেছি, কিন্তু শূকরটা কিছুতেই উহার সঙ্গ ছাড়িতেছে না। বলিয়া সুরাবিহল নেত্রে যতদূর সম্ভব বৃত্তের সঞ্চার করিয়া যেখানে বরাহমিহির বসিয়াছিলেন সেই দিকে দৃষ্টি নিক্ষেপ করিলেন।
প্রবল হাস্যোচ্ছ্বাস দমন করিয়া কালিদাস কহিলেন, বটু, তোমার বুদ্ধিভ্রংশ হইয়াছে। প্রিয়দর্শিকার প্রতি প্রেম সঞ্চার তোমার পক্ষে অতীব গর্হিত। তুমি বালক মাত্র, প্রিয়দর্শিকা বর্ষীয়সী, তাহার সহিত তোমার প্রণয় কদাপি যুক্তিযুক্ত নয়। তুমি বরঞ্চ তোমার বয়সোপযোগিনী কোনো কুমারী কন্যার সহিত আসক্ত হও। বৃদ্ধ বিবেচনা করিয়া বলিলেন, সে কথা যথার্থ, কিন্তু আমি প্রিয়দর্শিকাকে মন প্রাণ সমর্পণ করিয়া ফেলিয়াছি, এখন আর ফিরাইয়া লইতে পারি না। তারপর কালিদাসের হস্ত ধারণ করিয়া কাতরভাবে বলিলেন, কালিদাস, তুমি আমার সখা, আর সখার কার্য করো। ওই শূকরটাকে প্রিয়দর্শিকার নিকট হইতে খেদাইয়া দাও, নতুবা বন্ধু হত্যার পাপ তোমাকে স্পর্শ করিবে। অকস্মাৎ একটা কুটো বুদ্ধি কালিদাসের মাথায় খেলিয়া গেল। ঠিক হইয়াছে, কণ্টকে নইব কণ্টকম। তিনি জিজ্ঞাসা করিলেন, শুধু প্রিয়দর্শিকার নিকট হইতে খেদাইয়া দিলেই হইবে? আর কিছু চাহ না? আর কিছু চাহি না, ভালো চেষ্টা করিয়া দেখি। কালিদাস উঠিলেন। কিছু দূর গিয়া আবার ফিরিয়া আসিয়া বলিলেন, একটা কথা বটু, পৃথিবীর আহ্নিক গতি আছে, একথা তুমি বিশ্বাস করো? বৃদ্ধ বলিলেন, পৃথিবীর আহ্নিক গতি থাক বা না থাক। কালিদাস বলিলেন, না না, ওটা একান্ত আবশ্যক। বরাহমিহির আহ্নিক গতিতে বিশ্বাস করেন না। নিজের উরুর ওপর প্রচণ্ড চপেটঘাত করিয়া বটুক বলিলেন, তবে আমি বিশ্বাস করি। মুক্তকণ্ঠে কহিতেছি। কবি হাসিয়া বলিলেন, থাক, উহাতেই হইবে, একেবারে মিথ্যা বলিতে চাহি না। বরাহমিহি তখন নিজের বাগ্মিতায় মাতিয়া উঠিয়াছেন। কালিদাস তাহার সম্মুখে দাঁড়াইয়া দুঃখিতভাবে মস্তক আন্দোলন করিয়া কহিলেন, আর্য মিহিরভট্ট, বড়ই দুঃসংবাদ শুনিতেছি। বরাহমিহির বাক্যস্রোত সম্বরণ করিয়া কহিলেন, কি হইয়াছে? কালিদাস উপবেশন করিয়া বলিলেন, এতক্ষণ তা তো অমরসিংহের সহিত কথা হইতেছিল। তিনি বলিলেন, আর্যভট্টের মীমাংসাই সত্য, পৃথিবীর আহ্নিক গতি আছে। মিহিরভট্ট শুকরদন্ত নিষ্ক্রান্ত করিয়া সংক্রোধে বলিলেন, অমরসিংহ একটা নখদন্তহীন বৃদ্ধ ভল্লুক, তাহার বুদ্ধি লোপ পাইয়াছে। কালিদাস কহিলেন, তিনি বলিতেছেন যে আহ্নিক নামে একটি নতুন শব্দ অমরকোষে সংযোজিত করিবেন, তাহাতে আর্যভট্টের মীমাংসাই। মিহিরভট্ট আর স্থির থাকিতে পারিলেন না। অর্ধরুদ্ধ একটি গর্জন সারিয়া উঠিয়া দাঁড়াইলেন। তারপর জড়বুদ্ধি, জড়োদ্গব, সৌণ্ড, উন্মাদ ইত্যাদি কটূক্তি করিতে করিতে অমরসিংহের অভিমুখে ধাবিত হইলেন। প্রিয়দর্শিকা ও কালিদাস পরস্পরের মুখের দিকে চাহিয়া হাসিলেন। এই বারাঙ্গনা ও কবির মধ্যে এমন একটি অন্তঃগুড় পরিচয় ছিল যে একে অন্যের মুখের দিকে চাহিয়াই তাহার মনের অন্তরতম কথাটি জানিতে পারিতেন। আজ কবির চিত্ত কোনো কারণে উৎক্ষিপিত হইয়াছে। প্রিয়দর্শিকা বুঝিয়াছিল, কিন্তু সে কথা না বলিয়া সত্যা বিকলিত অস্পষ্ট কাকলিত কহিল, কবি, অবলার দুঃখমোচনে যদি পুণ্য থাকে তবে সে পুণ্য আপনার, কিন্তু ওদিকে যে গজকুর্মের যুদ্ধ বাঁধিল বলিয়া। কবি প্রাণে এক অপরূপ শান্তি অনুভব করিতে লাগিলেন। কেবলমাত্র এই নারীর সাহচর্যই যেন তাহাকে প্রসন্ন করিয়া তুলিল। তিনি শয্যার ওপর অর্ধশায়িত হইয়া প্রিয়দর্শিকার দিকে চাহিয়া কহিলেন। প্রিয়দর্শিকা তাহার বাহুর নিম্নে সযত্নে একটি উপাধান ন্যস্ত করিয়া দিল। কিছুক্ষণ দুইজনে মুখোমুখি বসিয়া রহিলেন। কবির চোখে প্রশান্ত নিস্তরঙ্গ শান্তি, প্রিয়দর্শিকা কিছু বিচলিতা। তারপর প্রিয়দর্শিকা চক্ষু নত করিল, তাম্বুল্য করঙ্গ কবির সম্মুখে ধরিয়া জিজ্ঞাসা করিল, ভট্টিনীর সংবাদ কি? কবি ঈষৎ চমকিত রইয়া তাম্বুল লইলেন, ভ্রু একটু কুঞ্চিত হইল। বলিলেন, ভট্টিনী? সংবাদ কিছু নাই, তিনি গৃহে আছেন।
একটা দুঃসহ ক্ষোভের ছায়া প্রিয়দর্শিকার মুখের উপর দিয়া বহিয়া গেল, কিন্তু তাহা নিমেষকালের জন্য। সে হাস্যমুখেই বলিল, হায় কবি, এই সপ্ত সাগরা পৃথিবী তোমার গুণে পাগল, কিন্তু তোমার গৃহিণী তোমাকে চিনিলেন না। বিস্ময়ে ভ্রু তুলিয়া কালিদাস বলিলেন, চিনিলেন না? কিন্তু তিনি তো আমাকে। প্রিয়দর্শিকা পূর্ণ দৃষ্টিতে তাহার মুখের দিকে চাহিয়া ব্যথাবিদ্ধ কণ্ঠে কহিল, আমি সব জানি কবি, আমার কাছে কোনো কথা গোপন করিবার চেষ্টা করিও না। তারপর মুহূর্তের মধ্যে কণ্ঠস্বর পরিবর্তন করিয়া চটুল স্বরে বলিল, কিন্তু থাক ও কথা, আজ কবির ললাটে চিন্তারেখা দেখিতেছি কেন? যে কাব্য শেষ হইতে আর দেরি নাই বলিয়া সকলকে আশ্বাস দিয়া রাখিয়াছেন, তাহা কি এখনো শেষ হয় নাই? কালিদাস উঠিয়া বলিলেন, প্রিয়দর্শিকাকে বড়ই বিপদে পড়িয়াছি। গত 3 রাত্রি হইতে আমার নিদ্রা নাই। তোমার পরামর্শ চাহি। বিস্মিতা প্রিয়দর্শিকা বলিল, কি ঘটিয়াছে? কালিদাস বলিলেন, আমি যে কাব্য লিখিতেছি তাহারই সংক্রান্ত ব্যাপার। অনেক ভাবিয়াও কিছু স্থির করিতে পারিতেছি না। তোমাকে উপদেশ দিতে হইবে। আনন্দে প্রিয়দর্শিকার মুখ উদ্ভাসিত হইয়া উঠিল। বাষ্পাচ্ছন্ন নেত্রে সে বলিল, কবি, আপনি রসের অমরাবতীতে বিজয়ী বাসক, কল্পনার ধ্যানলোকে আপনি সুলোপানি। আমি আপনাকে উপদেশ দিব? আমাকে লজ্জা দিবেন না? প্রিয়দর্শিকা জানুতে করাঙ্গুলি স্পর্শ করিয়া কবি কহিলেন, প্রিয়দর্শিকে, অবন্তী রাজ্যে যদি প্রকৃত রসের বোদ্ধা কেউ থাকে সে তো তুমি। একথা অকপটে কহিলাম, আর সকলে পল্লবগ্রাহী মধুর শব্দে মুগ্ধ, বাচ্য সৌন্দর্যে আকৃষ্ট। রসের অতলে কেবল তুমিই ডুবিতে পারিয়াছ। তুমি ভাগ্যবতী। সজল নেত্রে যুক্তপানি হইয়া প্রিয়দর্শিকা বলিল, কবিবর, আমি সত্যই ভাগ্যবতী, কিন্তু কি আপনার সমস্যা শুনি? কাব্য কি শেষ হয় নাই? কবি বলিলেন, কাব্য শেষ হইয়াছে কিনা তাহা বুঝিতে পারিতেছি না। বিস্ময় কৌতূহল মিশ্রিত স্বরে প্রিয়দর্শিকা বলিল, কাব্য শেষ হইয়াছে কিনা বুঝিতে পারিতেছেন না? এ তো বড় অদ্ভুত কথা। কালিদাস আরও নিকটে আসিয়া আগ্রহে বলিতে লাগিলেন, এ পর্যন্ত অন্য কাহাকেও বলি নাই, তোমাকে প্রথম বলিতেছি, শুনো। আমার কাব্যের নাম কুমার সম্ভব। স্বয়ং মহেশ্বর এই কাব্যের নায়ক, পার্বতী নায়িকা। কাব্যের বিষয় এইরূপ। তারকাসুরের উৎপীড়নে অতিষ্ঠ হইয়া দেবগণ ব্রহ্মার নিকট উপস্থিত হইলেন। ব্রহ্মা কহিলেন, মহাদেবের ঔরাসের স্কন্ধ জন্মগ্রহণ করিয়া তারকাসুরকে সংহার করিবেন। সতীর দেহত্যাগের পর শঙ্কর তখন ধ্যানমগ্ন। ওদিকে সতী হিমালয় গৃহে উমা হইয়া জন্মগ্রহণ করিয়াছেন। উমা যৌবনপ্রাপ্ত হইয়া হরের পরিচর্যার জন্য তাহার তপভূমিতে উপস্থিত হইলেন। হরের তপস্যা কিন্তু ভাঙ্গে না। তখন দেবগণ মদনকে তপস্যা ভঙ্গের জন্য পাঠাইলেন। মদন তপভঙ্গ করিলেন বটে, কিন্তু স্বয়ং হরনেত্র জন্মা বহ্নিতে বশীভূত হইলেন। মহাদেব তপভূমি ত্যাগ করিয়া গেলেন। ভগ্ন হৃদয়া উমা তখন পতিলাভার্তে কঠোর তপশ্চর্যা আরম্ভ করিলেন। ক্রমে মহেশ্বর প্রীত হইয়া উমার নিকট ফিরিয়া আসিলেন। তারপর উভয়ের বিবাহ হইল। এই পর্যন্ত বলিয়া কবি থামিলেন। প্রিয়দর্শিকা তন্ময় হইয়া শুনিতেছিল, মুখ তুলিয়া চাহিল। কবি বলিলেন, সপ্তম স্বর্গে আমি হরপার্বতীর বিবাহ দিয়াছি। বধূ সলজ্জ মুখে হাসি ফুটিয়াছে। কন্দর্প পুনর্জীবিত হইয়াছে। কুমার সম্ভব কাব্যের যাহা প্রতিপাদ্য তাহা প্রতিপন্ন হইয়াছে। সুতরাং কাব্যকলা সঙ্গত ন্যায় কাব্য শেষ হইয়াছে। যথার্থ কি না? প্রিয়দর্শিকা উত্তর করিল না। তীক্ষ্ণ দৃষ্টিতে কবির প্রতি চাহিয়া রহিল। ক্ষণকাল নীরব থাকিয়া কবি বলিলেন, আমিও বুঝিতেছি যে
শাস্ত্রমতে কাব্য এখানেই সমাপ্ত হওয়া উচিত, তথাপি মনের মধ্যে একটা সন্দেহ জাগিয়াছে। কিসের সন্দেহ? মনে হইতেছে যেন কাব্য সম্পূর্ণ হইল না। উমা মহেশ্বরের পূর্বরাগ ও বিবাহ বর্ণনা করিলাম বটে, কিন্তু তবু কাব্যের মূল কথাটি অকথিত রহিয়া গেল। প্রিয়দর্শীকে তোমার কি মনে হয়, দেব দম্পতির বিবাহোত্তর জীবন চিত্রিত করা কি কাব্যকলা সঙ্গত হইবে? প্রিয়দর্শিকা বলিল, অলঙ্কার শাস্ত্রমতে হইবে না। প্রথমত বিষয়াতিরক্তি বর্ণনা বাকবাহুল্য বলিয়া বিবেচিত হইবে। দ্বিতীয়ত জগৎপিতা ও জগৎমাতার দাম্পত্য জীবন বর্ণনা অতিশয় গর্হিত বলিয়া নিন্দিত হইবে। কবি জিজ্ঞাসা করিলেন, তবে তোমার মতে বিবাহ দিয়াই কাব্য শেষ করা কর্তব্য? প্রিয়দর্শিকা দীর্ঘকাল করতলে কপল রাখিয়া বসিয়া কহিল, অবশেষে বলিল, কবি, কাব্যশাস্ত্রের চেয়ে সত্য বড়। সত্যের অনুজ্ঞায় সকলেই শাস্ত্র লঙ্ঘন করিতে পারে, তাহাতে বাধা নাই। কবি বলিলেন, কিন্তু এক্ষেত্রে সত্য কাহাকে বলিতেছ? প্রিয়দর্শিকা বলিল, হরপার্বতীর মিলনই সত্য। কবি বলিলেন, তাহাই যদি হয় তবে সে সত্য তো পালিত হইয়াছে। হইয়াছে কি হয় নাই তাহা আমি বলিতে পারিব না, উহা কবির অন্তরের কথা। কবি কিয়ৎকাল নীরব থাকিয়া বলিলেন, আমার অন্তরের কথা আমি বুঝিতে পারিতেছি না, তাই এই সংশয়। তোমার অভিমত কি বলো? প্রিয়দর্শিকা মৃদু হাস্য করিয়া কহিল, আমার অভিমত শুনিবেনি? হ্যাঁ। না শুনিয়া নিরস্ত হইবেন না? না। ভালো, আজ আপনি গৃহে প্রত্যাবর্তন করুন। রাত্রি গভীর হইয়াছে, কাল প্রাতে যদি আপনার মনে কোনো সংশয় থাকে আমার অভিমত জানাইব। বলিয়া প্রিয়দর্শিকা উঠিয়া দাঁড়াইল। কবি ঈষৎ নিরাশ হইলেন, কিন্তু মুখে কিছু বলিলেন না। প্রিয়দর্শিকা তরুণদ্বার পর্যন্ত তাহার সঙ্গে আসিল। বিদায়কালে কবি বলিলেন, চলিলাম। মিহিরভট্ট অমরসিংহ হইতে দূরে দূরে থাকিও, আর কথাটা চিন্তা করিয়া দেখিও। দুইজনের চোখে চোখে স্মিত হাস্য বিনিময় হইল। প্রিয়দর্শিকা বলিল, দেখিব। কবি যখন নিজ গৃহদ্বারে পৌঁছলেন তখন রাত্রি তৃতীয় প্রহর। দ্বার ভিতর হইতে অর্গলবদ্ধ অন্ধকার। কবি উৎকর্ণ হইয়া শুনিবার চেষ্টা করিলেন, কিন্তু কোনো শব্দ পাইলেন না। বোধহয় সকলে নিদ্রিত। তিনি কপাটে করাঘাত করিলেন। ভিতর হইতে কণ্ঠস্বর শোনা গেল, কে? কবি কুণ্ঠিত স্বরে উত্তর করিলেন, আমি কালিদাস। গৃহের কপাট খুলিল। কবি সভায় দেখিলেন প্রদীপহস্তে স্বয়ং গৃহিণী। গৃহিণী কহিলেন, আসিয়াছ? এত রাত্রি পর্যন্ত কোথায় ছিলে? গৃহাভ্যন্তরে প্রবেশ করিয়া কবি ক্ষুদ্রস্বরে কহিলেন, প্রিয়ে, তুমি এতক্ষণ জাগিয়া আছো কেন? দাসীকে বলিলেই তো। কবিপত্নী কঠিন স্বরে জিজ্ঞাসা করিলেন, এত রাত্রি পর্যন্ত কোথায় ছিলে? সংকুচিত হইয়া কবি কহিলেন, সমাপানে গিয়েছিলাম। কবিপত্নীর অবরুদ্ধ ক্রোধ এতক্ষণে ফাটিয়া পড়িল। তিনি প্রজ্বলিত নেত্রে কহিলেন, প্রিয়দর্শিকার গৃহে গিয়াছিলে? বলো বলো, লজ্জা কি? কেহ নিন্দা করিবে না। তুমি মহাপণ্ডিত, তুমি সভা কবি, তুমি ধর্মনিষ্ঠ ব্রাহ্মণ। বেশ্যালয়ে রাত্রিযাপন করিয়াছ, তাহাতে আর লজ্জা কি? প্রিয়ে, ঠিক আমাকে প্রিয়ে সম্বোধন করিতে তোমার কোনটা হয় না? কে তোমার প্রিয়া? আমি না ওই সহস্রভোগ্যা পথ্যকুকুরী প্রিয়দর্শিকা? কবি নিরুত্তর দাঁড়াইয়া রহিলেন। তাহার নীরবতা কবিপত্নীর ক্রোধে ঘৃতাহুতি দিল। ঠিক মিথ্যাচারী, ঠিক লম্পট! কি জন্য রাত্রি শেষে গৃহে আসিয়াছ? বেশ্যার উচ্ছিষ্ট ভূকিকে স্পর্শ করিলে কুলাঙ্গনাকে স্নান করিয়া শুচি হইতে হয়। যাও, গৃহে তোমার কি প্রয়োজন? যেখানে এতক্ষণ ছিলে সেইখানেই ফিরিয়া যাও। এই বলিয়া কবিপত্নী শয়নকক্ষে প্রবেশ করিয়া সশব্দে দ্বার রুদ্ধ করিয়া দিলেন।
অন্ধকারে কবি নিশ্চল হইয়া দাঁড়াইয়া রহিলেন। এই তার গৃহ, এই তার ভার্যা, গৃহিণী সচিব সখী প্রিয় শিষ্যা। গভীর নিঃশ্বাস ত্যাগ করিয়া কবি ফিরিলেন। যে ক্ষুদ্র প্রকোষ্ঠে বসিয়া কাব্য রচনা করিতেন, সেই প্রকোষ্ঠে গিয়া দীপ জ্বালিলেন। মৃগ চর্ম বিছাইয়া উপবেশন করিতেই অদূরে কাষ্ঠাসনে রক্ষিত কুমার সম্ভবে বৃহৎ পুঁথির ওপর দৃষ্টি পড়িল। সঙ্গে সঙ্গে বিদ্যুৎ চমকের ন্যায় আকস্মিক প্রভা তাহার মস্তিষ্কের মধ্যে খেলিয়া গেল। প্রিয়দর্শিকা ঠিক বুঝিয়াছিল। সে বলিয়াছিল, কাল প্রাতে যদি কোনো সংশয় থাকে। না, তাহার মনে আর লেশমাত্র সংশয় নাই। পত্নীর সহিত সাক্ষাতের সঙ্গে সঙ্গে সংশয়ের অন্ধকার কাটিয়া গিয়াছে। কালিদাস উঠিলেন, প্রদীপদণ্ড আনিয়া আসন পার্শ্বে রাখিলেন, কাষ্টাসন সমেত পুঁথি সম্মুখে স্থাপন করিলেন। মসিপাত্র লেখনী ও তালপত্র পাড়িয়া আবার আসিয়া বসিলেন। ক্রমে তাহার মুখের ভাব স্বপ্নাচ্ছন্ন হইল। লেখনী মুষ্টিতে লইয়া তালপত্রের উপর পরীক্ষা করিলেন, তারপর ধীরে ধীরে লিখিলেন, অষ্টম স্বর্গ। এই পর্যন্ত লিখিয়া অতি দীর্ঘকাল দৃষ্টিহীন নয়নে গবাক্ষের দিকে চাহিয়া রইলেন। বাইরে তামসী রাত্রি, টিপ টিপ করিয়া বৃষ্টি পড়িতেছে, কিন্তু কবির মানসপটে যে চিত্রগুলি একে একে ভাসিয়া উঠিতে লাগিল, তাহা বসন্তের গন্ধে বর্ণে কাকলিতে সমাকুল। বর্ষা রজনী শ্যামসজল ছায়া তাহার আমলান দীপ্তিকে স্পর্শ করিতে পারিল না। সহসা অনুগত হইয়া কবি লিখিতে আরম্ভ করিলেন। স্বরের লেখনী তালপত্রের ওপর শব্দ করিয়া চলিতে লাগিল। পানি পীড়ন বিধে রণন্তরম। বন্ধুরা, আমার গল্পটি আজকে এখানেই শেষ হলো। আমার গল্প যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর কমেন্টে জানাবেন আপনাদের কেমন লাগলো। নমস্কার।